বিশ্বকাপ খেলা দেখা শেষে উত্তরায় বাস চাপায় 2 মোটরসাইকেল আরোহী সাংবাদিক নিহত। পাবনার বনগ্রামে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত 2, আহত 4। রাজা আসে রাজা যায়, রূপ বদলায় না ঢাকার ফুটপাতের। হকারদের দৌরাত্ম্য, চাঁদাবাজির লাগাম টানতে চায় 2 সিটি কর্পোরেশন। পাহাড়ি ঢলে তছনছ সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ছড়া পুনর্খননের দাবি। এবং ইরানের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় প্রস্তুত তেহরান। ট্রাম্পের হুমকির জবাবে মাসুদ পেজেশকিয়ান। সুবিধা না পেলে সমঝোতা স্মারক না মানার হুঁশিয়ারি। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। পাবনার আতাইকুলায় বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছে অনেকে। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স পাবনার সাঁথিয়া উপজেলার মাহমুদপুর এলাকায় যাচ্ছিল। পথে পাবনা সদর উপজেলার আতাইকুলা সোরাডাঙ্গি করইতোলা এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক রাজ ও অ্যাম্বুলেন্স থাকা রোগীর স্বজন বুলু খাতুন ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত 2 জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার আতাইকুলায় বাস অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। এ বিষয়ে জানাতে পাবনা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে কিনা, আহত যারা হয়েছেন তাদের এখন কি অবস্থা জানাবেন? ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আজ সকাল 6টার দিকে কিন্তু পাবনা থেকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আসলে রাজশাহী থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজশাহী থেকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স আসলে মরদেহ নিয়ে আসছিল পাবনাতে, পাবনার সাঁথিয়া উপজেলায়। তার মধ্যেই কিন্তু বনগ্রামের যখন অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়, পাবনা এক্সপ্রেস নামে একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে কিন্তু তাৎক্ষণিক সেই অ্যাম্বুলেন্স চালক এবং আরেকজন অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হয়েছে। আমরা হাইওয়ে থানার ওসি তার সাথে কথা বলেছি। উনি আমাদেরকে জানিয়েছেন যে ইতোমধ্যে কিন্তু আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হসপিটালে নিয়ে আসা হয়েছে এবং মরদেহগুলো কিন্তু মর্গে পাঠানো হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাবনা জেনারেল হসপিটালে এর মধ্যেই কিন্তু নিহতের স্বজনরাও আসতে শুরু করেছে এবং যে আইনগত যে বিষয়গুলো রয়েছে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু একটি শোকাবহ পরিস্থিতি আমরা সব দেখছি। এর মধ্যে মাতুর হাইওয়ে থানার যে ওসি তার সাথে আমরা সর্বশেষ কথা বলে যেটি জানতে পেরেছি যে এই ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে 3 জনকে আহতের কথা বলা হলেও আরো ছোটখাটো বিভিন্ন বাসের যে যাত্রী ছিল তাদের মধ্যেও কিন্তু বেশ কিছু আহত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী সংগ্রহের চেষ্টা করব আরো কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। ধন্যবাদ আপনাকে। বৈষম্যহীন রাষ্ট্রের যে স্বপ্ন বুকে নিয়ে প্রাণ দিয়েছিলেন আবু সাইদ, তা কি পূরণ হয়েছে? যার বুকের রক্তে নতুন বাঘ নিয়েছিল ইতিহাস, সেই শহীদ আবু সাইদ হত্যার রায়ও কার্যকর হয়নি। সংরক্ষণ হচ্ছে না তার স্মৃতি, বাস্তবায়িত হয়নি প্রতিশ্রুত উদ্যোগ। ফলে 2 বছর পরও বেদনা, ক্ষোভ আর অপূর্ণতার দীর্ঘশ্বাস স্বজন সহযোদ্ধাদের। বিস্তৃত বুক, প্রসারিত দুহাত, পুলিশের রাইফেলের সামনে বৈষম্যের বিরুদ্ধে নিরস্ত্র এক তরুণের সাহসী প্রতিবাদ। মুহূর্তেই নিভে যায় আবু সাইদের জীবন প্রদীপ। সেই মুহূর্ত কোটি মানুষের বিবেককে নাড়া দিয়ে সৃষ্টি করে নতুন রাজনৈতিক বাস্তবতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। পরে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় বিএনপি। এতদিনেও হয়নি কাঙ্ক্ষিত সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থার যাত্রা। আদর্শের লড়াই যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ক্ষমতার রসায়নে। যতবার আবু সাইদ উন্মোচিত থাকবে, ফেসিবাদ, স্বৈরাচার
এই বাংলাদেশে রুখে যাবে, কারণ বুঝতে পারবে আবু সাইদের প্রজন্ম, এটা আবু সাইদের জেনারেশন। আবু সাইদ হত্যা মামলার বিচার নিয়েও আছে ক্ষোভ, হতাশা। দুইটি সরকারের আমল পেরিয়ে গেলেও আমরা আমাদের আবু সাইদ ভাইয়ের যে হত্যার যে বিচার, সেই বিচারটি এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে দেখতে পাইনি। 2 বছর পরে আমরা এই বিচারের যে কার্যকর আমরা এখনো দেখতে পাচ্ছি না, আর ভবিষ্যতে হবে কিনা এটা নিয়ে আমরা সন্দিহান। সন্তান হারানোর বেদনা আজও তাড়া করে আবু সাইদের বাবাকে। কারো বেলে 10 বছর জেল, কারো 5 বছর জেল এলেই, আর পালাতেই তো অনেকগুলো। আর ওই বিচারে আমরা সন্তুষ্ট নই। এখন আমরা দিলে দাবি করছে না, বিফল হয়ে গেল। আবু সাইদের বীরত্বের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছাতে নানা উদ্যোগ নিচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আবু সাইদ কেন্দ্রিক আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আমরা ফুটবল খেলাও চালু করছি, যেটা অলরেডি শুরু হয়েছে। এখানে আমাদের 4টা হল হবে, তার একটা হল আমরা আবু সাইদের নামে করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। 2024-এর 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের উত্তাল সময়ে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। তার মৃত্যু শুধু একটি প্রাণহানি ছিল না, হয়ে ওঠে আন্দোলনের স্ফুলিঙ্গ। 2 বছর আগে ঠিক এই দিনেই রংপুরের মাটিতে লেখা হয়েছিল প্রতিবাদ, সাহস আর আত্মত্যাগের এক অবিস্মরণীয় ইতিহাস। কিন্তু শহীদ আবু সাইদের রক্তে জেগে ওঠা সেই প্রশ্ন আজও রয়ে গেছে। বিচার কতদূর, আর বৈষম্যহীন বাংলাদেশের সেই স্বপ্ন কতটা পূর্ণতা পেয়েছে? মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, পীরগঞ্জ, রংপুর। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশের গুলিতে মারা যান তিনি। 2 বছর ধরে ছেলের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন মা। এই তরুণের মৃত্যুবার্ষিকীতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। 2024-এর 16 জুলাই বেলা 3টা চট্টগ্রামের মুরাদপুর এলাকা তখন রণক্ষেত্র। আন্দোলনকারীদের সঙ্গে চলতে থাকে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ। পুলিশের লাঠিপেটা, গুলি, ককটেল বিস্ফোরণ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মাঝেই বুলেটের আঘাতে শহীদ হন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন ওয়াসিম। বৈষম্যহীন গণতান্ত্রিক ও অধিকার ভিত্তিক বাংলাদেশের প্রত্যাশায় সক্রিয় হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। কোটা সংস্কার আন্দোলন যখন গণ অভ্যুত্থানের রূপ নিতে শুরু করে, তখনও রাজপথেই ছিলেন ওয়াসিম। শেষ পর্যন্ত সেই আন্দোলনেই প্রাণ দেন এই তরুণ। ওয়াসিম নেই, এ সত্য আজও মেনে নিতে পারেননি মা জ্যোৎস্না বেগম। প্রতিদিন ছেলের রেখে যাওয়া স্মৃতিই যেন তার একমাত্র সঙ্গী। টাকাদের পয়সাদের হবে হিন্দি সেই দেশেদের বাড়ি না তুলা কিছু না, একমাত্র আর পর একটা চেহারা দেখি না, আর তো ব্যাকিং বলে যাইতো, হর মাপ পালি ব্যাকিং বলে যাইতো, ছবি চাইলে আর বলে জাগাড়ি যাগই। আড্ডা, আন্দোলন আর একসঙ্গে দেখা স্বপ্নের প্রতিটি স্মৃতিতে আজও আছেন ওয়াসিম। তার বিচারের দাবি জানাচ্ছি সহযোদ্ধা হিসাবে। যারা তার মৃত্যুর সাথে জড়িত, যারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করছে, যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি। তার আত্মত্যাগ ও জুলাই আগস্ট জুড়ে শহীদদের স্মরণে নানা কর্মসূচি নিয়েছে মহানগর বিএনপি। ওয়াসিম আকরাম চট্টগ্রামের মুরাদপুরে প্রথম শহীদ হয়েছেন। প্রথম শহীদকে আমরা স্মরণ করার জন্য আমরা হয়তো বা আলোচনা সভা এবং এটাকে স্মরণীয় করে রাখার জন্য ইতিমধ্যে আমরা কিছু কর্মসূচি নিয়েছি। পুরো জুলাই আগস্টের যে আন্দোলন, সেটাকে আমরা সমুন্নত রাখার চেষ্টা করছি। ওয়াসিম হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি পরিবারের সদস্যদের। ডিবিসি নিউজ ডেস্ক। শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, হাসানুল হক ইনু, বেনজির আহমেদ ও ডিবি হারুন সহ অভিযুক্ত করা হয়েছে 42 জনকে। এর আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছিলেন, 21শে জুলাই থেকে ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে। শাহবাগের আন্দোলনের বিপরীতে ব্লগারদের শাস্তির দাবিতে 2013 সালের 5ই মে মতিঝিলে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম। সেদিন সেই সমাবেশ ঘিরে পুরো মতিঝিল এলাকায় ব্যাপক সহিংসতা আর তাণ্ডব চলে। পরে সেই রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের মতিঝিল থেকে সরানো হয়।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 20 অগস্ট শাপলা চত্বরের ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা পড়ে। গত 3রা মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ওই ঘটনায় 32 জনের প্রাণহানির তথ্য দিয়েছিল। বর্ষা এলেই বাড়ে দুর্ভোগ, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় নগরী। চট্টগ্রামের বাসিন্দাদের জন্য এটাই এখন নিয়তি। প্রতি বছর একই দুর্ভোগে ক্ষোভ বাড়ছে নগরবাসীর মনে। যদিও সেবা সংস্থাগুলোর আশ্বাস, আগামী বছর থেকে জলাবদ্ধ মুক্ত হবে চট্টগ্রাম নগরী। তবে নতুন প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কার কথা জানালেন নগর বিশেষজ্ঞরা। প্রতি বছর চট্টগ্রামের বাসিন্দাদের কাছে বর্ষা হাজির হয় এক নিষ্ঠুর বাস্তবতা নিয়ে। ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতায় থমকে যায় নগরবাসীর জীবন। সংকট নিরসনে একের পর এক প্রকল্পে নগরবাসীর করের হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও আসেনি সমাধান। সিডিএর অদক্ষতার কারণেই জলাবদ্ধতা দূর হচ্ছে না দাবি চসিকের সাবেক মেয়রের। আমি মনে করি চট্টগ্রামের সৌন্দর্য নষ্ট করার জন্য সিডিএ অনেকাংশে দায়ী। সিডিএর মূল পরিকল্পনার কারণে আজকে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা হচ্ছে। দায়িত্ব সঠিকভাবে সে পালন করতে ব্যর্থ হয়েছে। নাগরিক সমস্যা সমাধান না করে দুই প্রতিষ্ঠানে ঠেলাঠেলি ক্ষুব্ধ করে তুলেছে নগরীর বাসিন্দাদের। জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলোর সমন্বয় চান তারা। বিগত সরকারের আমলে বলছি যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা এই কথা বলছে, তাদের আসলে কথার কোনো শেষ নাই। তারা আসলে কি বলতে যাচ্ছে তারা নিজেও জানে না। আর এখন 10 বছর থেকে দেখতেছে পানির সমস্যা। কাজ তো হচ্ছে, যে কাজ হচ্ছে এই কাজের কোনো মূল্য নেই। সিটি কর্পোরেশন বলছে চলমান প্রকল্পের কাজ শেষ হলেই দূর হবে জলাবদ্ধতা। চসিক কাজ সম্পন্ন করলে আগামী বর্ষায় ডুববে না বন্দরনগরী, এমন নিশ্চয়তা দিচ্ছে সিডিএ। আমাদের শহরের 70% জলাবদ্ধতার কাজ হয়েছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে। তারা যদি কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারে তাহলে আশা করি একটা ভালো সুফল আমরা পাবো। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আগামী 1 বছরের ভিতরে যদি মেয়র সাহেবের বাকি খালগুলা সংস্কার করা হয় তাহলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। যদিও নতুন প্রকল্পকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে এর সফলতা নিয়ে সংশয় প্রকাশ করলেন নগর পরিকল্পনাবিদরা। যেই প্রকল্প শতভাগ যেদিন তারা কমপ্লিট বলবেন সেই দিনও এই প্রকল্প আমাদের ওয়াটার লগিং প্রবলেম সলভ করার জন্য ক্যাপেবল না। এই প্রকল্প ইটসেলফ ত্রুটিপূর্ণ প্রকল্প। বিশেষজ্ঞদের সংশয় আর সংশ্লিষ্টদের আশ্বাসের মাঝেই জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রামের অপেক্ষায় নগরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। পাহাড়ি ঢলে তছনছ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম। তীব্র স্রোতে বিধ্বস্ত বহু ঘরবাড়ি। ঢলের পানির সাথে আসা বালুতে নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। রাস্তাঘাট ভেঙে বন্ধ অনেক এলাকার সড়ক যোগাযোগ। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে ছড়া পুনর্খননের দাবি স্থানীয়দের। বালুতে ঢেকে আছে বিস্তীর্ণ ফসলের জমি। কোনো কোনো জমিতে প্রায় 1 ফুট বালুর আস্তরণ পড়েছে। সুনামগঞ্জের তাহিরপুরের ভারত সীমান্তবর্তী এলাকার দৃশ্য এটি। ঢলের সাথে নেমে আসা বালুতে ঢেকে গেছে শত শত একরের ফসলি জমি। চাষাবাদ নিয়েই এখন তৈরি হয়েছে শঙ্কা। পাহাড়ি ঢলে আয়া এদের জমি সব নষ্ট হয়েছে, ফসলের জমি প্রায় 1000 বিঘা জমি পাহাড়ি ঢলে বালু পড়া নষ্ট হয়ে গেছে, আমরা আবাদ করতে পারি না। তীব্র পাহাড়ি স্রোতের তাণ্ডব চলে লোকালয়েও। কোথাও ধসে গেছে ঘর, কোথাও পুরো বাড়ি ভেসে গেছে স্রোতে। ঘর বাড়ির জন্য কি অবস্থা করছে আমরা থাকবার মতো পারলাম না। আবার মানুষের বাড়ি 10,000 টাকা খরচ কইরা 22 মাস কিনা টিন ফালটাই হে ভাই তার এক বাইত নিচ্ছি, মানে মানুষের বাইত কেটে সারা বছর থাকবা লাগে দিব, মানে এটা যাও কষ্ট করে রাখছি, এটা ভাঙা নিচ্ছি। বড় ভাঙিয়া খুঁজে নিছে গা, আমরা দুদিন রয়েছি রান্না খাওয়াই। তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত বহু রাস্তা, বন্ধ অনেক এলাকার সড়ক যোগাযোগ। উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও, বাসতলা, মাইঝাটি, জঙ্গলবাড়ি, লাখমা, লালঘাট, চাঁদপুর ও কলাগাঁও গ্রামে ক্ষতচিহ্ন বেশি দৃশ্যমান। ক্ষতিগ্রস্ত বাসিন্দারা চাইছেন সরকারি সহায়তা, পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানে ছড়াগুলো খননের দাবি তাদের। আমরা হাড়ি পাতিল চাইল 8 বাজার যা আছে কাপড় লতা কেতাবালি সম্পূর্ণ আমরা পানি লয়ে গেছে গা। হাতুড়ে সাতুড়ে এইদিকে সেদিকে গেছে গা, মানুষের গাছের মাঝে উঠে বয়ে লইছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আচ্ছা, এটা আমি এখন জানলাম, তাহলে আমি এটা আমাদের সংশ্লিষ্ট যে উপজেলা নির্বাহী অফিসার আছে আমরা তাকে নির্দেশনা দিব এই বিষয়ে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য। ঘুরে দাঁড়াতে এখন দ্রুত সরকারি সহায়তা আর স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তের ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। ডিবিসি নিউজ ডেস্ক।
আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানান, ইরানের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় দেশ প্রস্তুত। অন্যদিকে কোনো বাস্তব সুবিধা না পেলে সমঝোতা স্মারক মেনে চলার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে গালিবাফ বলেন, শত্রুর যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ স্বাধীনভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইরানের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় দেশ প্রস্তুত। অন্যদিকে পেনসিলভানিয়ায় এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চায়, তবে আলোচনা হবে নাকি অন্য কোনো পথ বেছে নেওয়া হবে সে সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই আরেক দফা বিমান হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। এর আগে একই দিনে দিনের বেলাতেও ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। কানাডার অন্টারিও প্রদেশের ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টো শহর। দিনের বেলাতেই আকাশ ধারণ করেছে গাঢ় কমলা রং। দূষণের কারণে বাতাসের মান নেমে গেছে বিপজ্জনক পর্যায়ে। শুধু কানাডা নয়, আফ্রিকার আলজেরিয়ায়ও প্রকোপ বেড়েছে দাবানলের। পরিস্থিতি মোকাবেলায় জারি করা হয়েছে বিশেষ স্বাস্থ্য সতর্কতা। কানাডার টরন্টো শহরের দিনের বেলার চিত্র এটি। অন্টারিওর উত্তর পশ্চিমাঞ্চলে জ্বলতে থাকা দাবানলের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। পুরো শহরের আকাশ ধারণ করেছে কমলা রং। সকালে ঘুম থেকে উঠে বাইরে এলেই ধোঁয়ার তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। চারপাশ একদম ধোঁয়াটে। জলবায়ু পরিবর্তনের এমন প্রভাব আসলেই উদ্বেগের। শুধু টরন্টো নয়, দাবানলের ধোঁয়ার কারণে থান্ডার বে শহরের আকাশও অদ্ভুত রূপ ধারণ করেছে। ভয়াবহ মাত্রায় কমে গেছে দৃষ্টিসীমা। এনভায়রনমেন্ট কানাডা জানায়, বাতাসের মানের সূচক 10 ছাড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। বাতাস পুরোপুরি দূষিত হয়ে পড়েছে। আমার ঘরে সবসময় ফিল্টার চলছে, কারণ এ ধোঁয়ায় আমার অ্যালার্জির সমস্যা হচ্ছে। 2 বছর আগেও এমন হয়েছিল, এখন মনে হচ্ছে এটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কানাডার এই দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল। মিশিগান এবং মিনেসোটার বেশ কিছু এলাকায় বাতাস দূষিত হয়ে পড়ায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্ট রোগীদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি তথ্য মতে কানাডায় বর্তমানে অন্তত 835টি স্থানে দাবানল জ্বলছে, যার মধ্যে 112টি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহিরে। ম্যানিটোবা, সাসকাচুয়ান এবং অন্টারিও প্রদেশে মিলে এ পর্যন্ত প্রায় 19 লাখ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে আলজেরিয়ার সিভিল প্রোটেকশন বিভাগ জানায়, গত 4 দিনে দেশটিতে অন্তত 120 থেকে 130টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানল আর ঝড়ো বাতাসের কারণে আগুন দ্রুত গ্রাস করছে বিস্তীর্ণ বনভূমি ও কৃষিজমি। প্রাণহানি এড়াতে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। মূলত অতিরিক্ত গরম ও খরার কারণে প্রতি বছরই এমন ভয়াবহ দাবানলের কবলে পড়ে উত্তর আফ্রিকার এই দেশটি। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।